বাংলাদেশে গণতন্ত্র ছিল না। ফ্যাসিবাদী সরকার কাঠামোর মধ্যে সরকার পরিচালনা, মাফিয়াতন্ত্রর প্রবর্তন এবং সর্বোপরি নির্বাচনবিহীন দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার লালসা থেকে শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র সেটাকে উৎখাত করার পরে বর্তমানে বাংলাদেশে কি গণতান্ত্রিক শাসন চলছে? শেখ হাসিনাকে উৎখাত করার পরে বাংলাদেশে কোন ধরনের সরকার এসেছে নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সবচেয়ে বড় দৈনিক এই অর্থে বলছি যে আপনারা জানেন প্রথম আলো এবং ডেইলি স্টার, প্রথম আলোর সম্পাদক আলাদা থাকলেও প্রথম আলোর মালিকানা পর্ষদেও ডেইলি স্টারের এই যে মাহফুজ আনাম তাদের মালিকানা আছে। এবং মাহফুজ আনাম তো আজকের সাংবাদিক না, বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই তিনি সাংবাদিকতা করছেন এবং বাংলাদেশের একমাত্র বিশ্বমানের ইংরেজি দৈনিক প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে বিশ্ব পরিচিতি, বাংলাদেশের অভ্যন্তরে পরিচিতি, সেটি নিদেন পক্ষে বাংলাদেশের বিরল একটি দৃষ্টান্ত। আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে ডক্টর ইউনূস মাহফুজ আনামের প্রিয়ভাজন, আস্থাভাজন। মাহফুজ আনামও ডক্টর ইউনূসের প্রিয়ভাজন, আস্থাভাজন। মাহফুজ আনাম কিংবা মতিউর রহমানরা ডক্টর ইউনূসের সবসময়ের কাছের মানুষ। সে মাহফুজ আনাম যখন তার কলাম লিখে ডক্টর ইউনূসের দিকে একাধিক কামানের গোলা নিক্ষেপ করে, তখন সেটি একটি নতুন বিষয় বাংলাদেশের রাজনীতিতে, নতুন বিষয় ডক্টর ইউনূসের গত ৯ মাসের শাসনামলে। এটিকে বলা হয় যে ডক্টর ইউনূসের গত ৯ মাসের শাসনামল দেখে একটা পর্যালোচনা করে তার প্রতি একাধিক শক্ত গোলা নিক্ষেপ করেছেন মাহফুজ আনাম। এখন এই বিষয়টা যেহেতু মাহফুজ আনাম তার পত্রিকায় লিখেছেন, এটি নিয়ে খুব বেশি আলোচনা এমন না, তিনি রাজনৈতিক বক্তা না যে না মাঠে খুবই কর্কশ গলায় মাহফুজ ডক্টর ইউনূসকে ধুয়ে দিচ্ছেন, এরকম কিছু না। কিন্তু যেই কথাগুলো লিখেছেন আমি আপনাদের সেইগুলো পড়ে শোনাবো আজকের ভাবনা রিলোডেড এই সেগমেন্টে। এবং তারপরে আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে মাহফুজ আনাম তো ভারতের তাবেদার, তার কথা কেন শুনতে হবে? সেসব নিয়েও আমি আমার ব্যাখ্যা দিব। তবে তার আগ দিয়ে যেসব কামানের গোলাগুলো ছুঁড়েছেন মাহফুজ আনাম, সেগুলো আপনাদের একটু পড়ে শোনাই। তিনি লিখেছেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কি নির্মাণ করছি? এইটা লেখার আগ দিয়ে তিনি বর্ণনা দিয়েছেন, একটা ব্যাকগ্রাউন্ড বলেছেন যে কেন, কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের পতন হয়েছে। জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেখানে যে অগণিত ছাত্র জনতার হত্যাকাণ্ডের দুঃখিত প্রায় ১৪০০ থেকে ২,০০০ মানুষের হত্যাকাণ্ডের ঘটনা, সেগুলো তিনি উল্লেখ করেছেন এবং কোন প্রেক্ষিতে মানুষ ১৭ বৎসরের শাসন ব্যবস্থার বিক্ষোভে ফেটে পড়ে আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের একটি কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে, সেটি লিখেছেন। সেটা লিখে তিনি বলছেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কি নির্মাণ করছি? বাংলাদেশে কি ফ্যাসিবাদ হটিয়ে গণতন্ত্র এসেছে? সম্প্রতি কি আমরা বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে, সরকারকে হুমকি দিয়ে, আল্টিমেটাম দিয়ে এবং আরো বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকার করতে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়ার মধ্যে এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? আবারও বলছি, মাহফুজ আনাম বলছেন, ক্ষমতা কুক্ষিগত করে রেখে দমন পীড়নকারী হাসিনা সরকারকে আমরা সফলভাবে হটিয়ে দিয়েছি, কিন্তু সেই জায়গায় কি এনেছি? গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য বলে আজ আর মনে হচ্ছে না। খুবই মারাত্মক কথা, খুবই মারাত্মক লাইন। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, বিশ্ব পরিমণ্ডলে তার পরিচিতি শান্তির দূত হিসেবে। তিনি গণতান্ত্রিক। তার আমলেও অনেক নির্যাতন হয়েছে, তার উপরেও অনেক নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলে। যদিও তিনি, আমি বারবার বলছি, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটিবারের জন্যও বিশ্ব পরিমণ্ডলে তার বন্ধু মহলে কোথাও তিনি মুখ খুলেননি। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে কোনোদিনের জন্য আমরা ডক্টর ইউনূসকে পাইনি। ৫ আগস্টের পরে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বনে যাওয়া ডক্টর ইউনূসকে আমরা যেভাবে সমালোচনা করেছি, আজকে মাহফুজ আনাম তার সবচেয়ে প্রিয় ভাজন সেই সব বিষয়গুলো নিয়েই সামনে এসে বলছেন যে গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য বলে আজ মনে হচ্ছে না।
কেন সেটার নানান প্রশ্ন তিনি বলেছেন। একটা জায়গায় যেয়ে তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচন নিয়ে, যে নির্বাচনে অনিচ্ছুক কেন ইউনূস, সেটি বড় প্রশ্ন তিনি তুলেছেন। বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বরাবরই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলছেন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে। শুরু থেকেই তিনি এটা বলে আসছেন, যদি তার মনে হয় জুনে নির্বাচন আয়োজন করা ভালো হবে, তাহলে সেটি স্পষ্ট করা উচিত এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। নির্বাচনের সময়সীমা নিয়ে এই অহেতুক বিতর্কের এখন অবসান হওয়া উচিত, কেননা এই বিতর্কের কারণে যেই মানুষটার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে, যাকে আমরা শ্রদ্ধা করি, যার উপর ভরসা করি, এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষভাবে যখন এটা পরিষ্কার যে তার মন্ত্রিসভার কিছু সদস্য ক্ষমতায় আরও সময় থাকতে চায় এবং সেজন্যই সংস্কারকে অজুহাত হিসেবে ব্যবহার করে নির্বাচন পেছাতে চাইছে। অনেক বড় একটা প্রশ্ন তুলেছেন মাহফুজ আলম, যেই প্রশ্নটা আমরা এতদিন যাবৎ ভিতরে ভিতরে আলোচনা করছি, রাজনৈতিক দলগুলো আলোচনা করছে যে সরকারের অভ্যন্তরেই ভূত বসে আছে। উপদেষ্টাদের কেউ কেউ দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চান এবং সেই ক্ষমতায় থাকাকে জাস্টিফাই করতেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে টালবাহানা করছে এবং সেই উপদেষ্টাদের নাম একাধিকভাবে আপনারা জানেন কার কোন কোন উপদেষ্টা। এখানে বিশেষত উল্লেখযোগ্য আদিলুর রহমান খান, বিশেষত উল্লেখযোগ্য রেজওয়ানা চৌধুরী, বিশেষত উল্লেখযোগ্য ফাউজুল কবির খান, বিশেষত উল্লেখযোগ্য সরকারের ছাত্র উপদেষ্টাদের দুইজন, একজন চলে গিয়েছে নাহিদ ইসলাম, তারাও সম্ভবত এই চক্রের মধ্যে ছিল বলে দুঃখিত। নানানভাবে যেই আলোচনা, প্রকাশ্যে আলোচনা, আমি যে নামগুলো বললাম এটা আমার পাতানো নাম না, এগুলো সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক দলগুলো বহুবার বলেছে যে তারা নির্বাচন পেছাতে চায়, দীর্ঘমেয়াদী সরকার ক্ষমতায় থাকতে চায়, সে কারণেই তারা নির্বাচনের এবং সংস্কারকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে, এটি বলেছেন। তো সেই সংস্কার কে যে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, সেই সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন যে কি এমন সংস্কার দেশে দরকার, কিংবা যেই সংস্কার যেটি করার জন্য আপনারা এত সময় নিচ্ছেন। মাহফুজ আলম লিখেছেন গত ১৫ জানুয়ারির মধ্যে ৬টি প্রধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর পেরিয়ে গেছে ৪টি মাস। এতদিনেও কি আমরা আমাদের কাছে ঐক্যমত্যে পৌঁছানো সংস্কারের বিষয়ে পরিষ্কার চিত্র থাকা উচিত ছিল না? আমরা স্বীকার করছি যে ঐক্যমত্যে পৌঁছানো প্রতিবেদন তৈরির চেয়ে ঐক্যমত্যে পৌঁছানো অনেক বেশি জটিল, কিন্তু আমরা মনে করি এতদিন একটি পরিষ্কার চিত্র উঠে আসা উচিত ছিল, কেননা সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ৪ মাস মোটেও কম সময় নয়। কারণ হিসেবে তিনি বলছেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, সেটা স্বীকার করতে হবে। সেই সঙ্গে এটাও তো বিবেচনা করতে হবে যে বড় আকারে জনসমর্থন আছে, এমন দলের সংখ্যা খুবই কম। কাজেই পরিস্থিতি বাহ্যিকভাবে দেখতে যতটা জটিল মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। সংস্কার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সরকারি নির্বাচনের সরাসরি নির্বাচনের সাথে যুক্ত, যার কারণে ঐক্যমত্যের ক্ষেত্রে এমন ধীর গতি অস্বস্তিকর সব প্রশ্নের জন্ম দিচ্ছে। কোনটা অস্বস্তিকর প্রশ্ন? এই যে সংস্কারের নাম করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায় ইউনূস এবং তার উপদেষ্টারা, যেইটাকে বলছেন মাহফুজ আনাম দেশের জন্য অস্বস্তিকর, গণতন্ত্রের জন্য অস্বস্তিকর, সেটা বলতে যেয়ে মাহফুজ আনাম আরেকটা জায়গায় বলছেন ডক্টর ইউনূসের ক্ষমতার মেয়াদ এবং তার যে কাজের পরিধি, সেইটা সম্পর্কে ডক্টর ইউনূস যে নিজে জানেন না অথবা ইগনোর করছেন, সে বিষয়টা মনে করিয়ে দিতে যেয়ে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে তাদের কাজের দায়িত্বের পরিধি ও মেয়াদের স্থিতিশীলতা সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। তাদের দায়িত্ব ছিল সংস্কার বাস্তবায়ন এবং দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে শাসনভার তুলে দেওয়া। ডক্টর ইউনূস অত্যন্ত দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাব তৈরি করেছেন এবং জাতি ও রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছেন। যথাসময়ে তিনি এই কাজ সম্পাদন করেছেন, কিন্তু মেয়াদ সম্পর্কে এই সরকার যতটা সচেতন হওয়া উচিত ছিল ততটা আছে বলে মনে হচ্ছে না। এখানে একমাত্র যার জনসমর্থন রয়েছে বলে উল্লেখ করা যায় তিনি ডক্টর ইউনূস। এটা ডক্টর ইউনূস বলেই ভোট ছাড়াই হয়তো তার হাতে নির্দিষ্ট সময়ের জন্য শাসন ক্ষমতা অর্পণে দেশের মানুষের সমর্থন জানিয়েছেন, কিন্তু তার মন্ত্রিসভার বাকি সদস্যরা, তাদের জনসমর্থন কতটা আছে? এইটা লিখতে যে তিনি ডক্টর ইউনূসের যে নিয়োগ, উপদেষ্টা নিয়োগ এবং তার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বড় আকারে, যে একজন মন্ত্রীর হাতে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন, তার হাতে তিনি কৃষি মন্ত্রণালয় কিভাবে তুলে দিতে পারেন? স্বরাষ্ট্র আর কৃষি কি একসাথে যায়?
একজন মন্ত্রী যেখানে আইন মন্ত্রণালয় চালাচ্ছেন, তার হাতে কিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনি দিতে পারেন? যেই প্রবাসী কল্যাণ মন্ত্রী বিদেশে বসে, মালয়েশিয়ায় বসে বলছে যে, "আপনাদের কিছু জানার থাকলে আমাকে এখানে কমেন্টস করে লেখান কিংবা আমাকে ইমেইল করেন।" তিনি এটা ভর্ৎসনা করেছেন যে, এই আমাদের প্রশাসনিক সংস্কারের ধরন যে একজন মন্ত্রী তার ফেসবুক পোস্টে কমেন্ট করে সমস্যার সমাধান নেওয়ার কথা বলছেন কিংবা ইমেইল দেওয়ার কথা বলছেন। এই মন্ত্রী আবার আইন মন্ত্রণালয় চালাচ্ছেন, যেই মন্ত্রণালয়ের অধীনে যুদ্ধাপরাধীদের দুঃখিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিচার এবং এই বিচার প্রক্রিয়ায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সাংবাদিক সহ একাধিক মানুষের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে দেদারসে। এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু বড় প্রশ্নটা তুলেছেন একজনকে নিয়ে। সেটা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তার নিয়োগ নিয়ে। মাহফুজ আনাম লিখছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমাদের রয়েছে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা ও রোহিঙ্গা বিষয়ে পরামর্শও দেন। জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা নিয়ে তার অভিজ্ঞতা কতটা, সে বিষয়ে দেশের মানুষের পুরোপুরি অজানা। মানবিক করিডর নিয়ে তার উদ্যোগ, যেটাকে তিনি মানবিক চ্যানেল বলতে চান, দেশের ভেতরে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রতিরক্ষার ক্ষেত্রে বিপুল শঙ্কা জাগিয়েছে। বিশেষ করে এই বিষয়ে নিয়ে আলোচনায় প্রতিরক্ষা সংশ্লিষ্টদের পাশ কাটিয়ে যাওয়া। প্রতিরক্ষা সংশ্লিষ্টতা অর্থ কি? চট্টগ্রাম যারা দেখভাল করে সেনাবাহিনী, চট্টগ্রাম বাংলাদেশের একটি হৃৎপিণ্ড, একটি সমস্যা সংকুল জায়গা। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। সেই জায়গায় পাহাড় অলরেডি আমাদের কাছে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আমাদের তাদের দাবি দাওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে একটা অস্বস্তি রয়েছে। সেই জায়গাটা আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় দিক। এই জায়গাটা যারা নিরাপত্তা দেন, সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী, তাদের জ্ঞাতের বাইরে যেয়ে মায়ানমারকে মানবিক করিডোর দেওয়া, এবং উনি বলছেন এমনভাবে, আমরা কারো কথা শুনবো না, আমাদের সবকিছু করার ক্ষমতা আছে। তো এইসব বিষয় নিয়ে মাহফুজ আনাম লিখেছেন যে, এইসব বিষয় নিয়ে আলোচনায় প্রতিরক্ষা সংশ্লিষ্টদের পাশ কাটিয়ে যাচ্ছেন প্রতিরক্ষা উপদেষ্টা। এগুলো কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়? আমাদের মনে হয় বর্তমান বাস্তবতা এবং সরকারের দৈনন্দিন বিষয়াদি, বিশেষ করে আইন ও শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে অক্ষমতায় আমাদের উত্তর দিয়ে দিচ্ছে। এবং এইসব লিখে মাহফুজ আনাম একটা পর্যায়ে সারমর্মের দিকে যেতে যেয়ে যেটা বলেছেন, সেটি আরো বড় কামানের গোলা ডক্টর ইউনূসের জন্য। কেননা মাহফুজ আনামের মতো একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের সাংবাদিকতার একবারে শিষ্য মানুষ বলা চলে, আন্তর্জাতিক অঙ্গনে তার বিশাল পরিধি, বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব একেবারে, আমি সেই প্রভাবের আলোচনা বলছি যে কেন মাহফুজ আনামদের সমালোচনা সেটি। কিন্তু প্রভাব আছে যে, এটি অস্বীকার করবে কে? এবং মাহফুজ আনাম ইউনূসের আস্থাভাজন, প্রিয়ভাজন। এনজিও যেই বলয়, সেখানে মাহফুজ আনামরা মধ্যমণি। সেই মাহফুজ আনাম সরাসরি ডক্টর ইউনূসকে মোটামুটি নাই বলে দিয়েছেন। কি? তিনি বলছেন, আমরা জানি আমাদের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও জনগণের সেবা করার দক্ষতা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও আমরা সন্দিহান। কেননা অতীতে তারা চাঁদ হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই করেনি। কিন্তু তারপরেও জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত করতে হবে। কেবলমাত্র একজন ব্যক্তির মর্যাদা ও তার প্রতি আস্থার ভিত্তিতে একটি অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখার কোনো জাতির জন্য অগ্রসর হওয়ার পথ হতে পারে না, এবং ডক্টর ইউনূসের মতো একজন মানুষের এমন কোনো অবস্থান দীর্ঘদিন সমর্থন করা উচিত না, সরাসরি না। ব্যক্তি ইউনূস, ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা, তার সম্মান, বিশ্বমণ্ডলে তার গ্রহণযোগ্যতা আছে, সবকিছু স্বীকার করে তিনি বলছেন কেবলমাত্র একজন ব্যক্তির মুখের দিকে তাকিয়ে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন আমরা সমর্থন করতে পারি না। এটা দেশের জন্য ভালো না, এবং ডক্টর ইউনূসেরও মনে রাখা উচিত যে এই অবস্থান দীর্ঘদিন সমর্থন করা কেউ করবে না। তিনি যেন এই পথে না বাড়ান, সেসব কথা বলেছেন। ভাবনা রিলোডেডে আমি মোটামুটি আপনাদের পড়ে শোনালাম মাহফুজ আনামের ভাবনা। ডক্টর ইউনূসের এই গত ৯ মাসের শাসনামলে যেসব কথাবার্তা আমরা বাইরে শুনতাম, তিনি তার একটা সারমর্ম টেনেছেন এবং স্পষ্ট অবস্থান নিয়েছেন। সামনের দিনে ডক্টর ইউনূসের আরো যারা প্রিয়পাত্র আছেন, মাহফুজ আনাম, মতিউর রহমান, প্রথম আলোর কিংবা মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, এরা সবাই এখন মুখ খোলার শুরু করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কেননা মুখের সিপিটা খুলে দিয়েছেন মাহফুজ আনাম, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি। রাজনৈতিক দলগুলো কথা বলছে। নির্বাচনে অনিচ্ছুক ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এটি বহুলভাবে প্রতিষ্ঠিত।
এখন আমি আলোচনাটা শেষ করব যে মাহফুজ আনাম তো দিল্লি স্টার, মাহফুজ আনাম তো ভারতের দালাল। তার কথা মেনে নেওয়া ঠিক হবে কিনা? দেখুন, মাহফুজ আনাম এবং মতিউর রহমান ২ জন ব্যক্তি এককভাবে যদি অভিযোগ করা হয়, ইয়েস, তারা যে একা করে তত্ত্বাবধায়ক সরকার তার পেছনে বড় সমর্থন তাদের ছিল। দেশকে বিরাজনীতিকরণের বড় একটা অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়। কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনার ১৭ বছরের যে শাসনামল, সেই শাসনামলে এই ২টি পত্রিকা তাদের দায়িত্ব পালন করেছিল না করেনি সেটি আপনাদের প্রশ্ন রাখতে হবে। ১-১১ সময় সেনাবাহিনীর ডিজিএফআই এর যেসব চোথা সাংবাদিকা ছিল রিপোর্ট, এগুলো ডেইলি স্টার পাবলিশ করেছে। মাহফুজ আনাম প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। আপনারা দেখেছেন মনি সাহার সাথে ইন্টারভিউ এটিএন নিউজে। কিন্তু তিনি পরে বলেছেন যে আমাদের এটি ছাপা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ আমরা বাধ্য ছিলাম এটি ছাপতে। কিন্তু ১৭ বছর যখন শেখ হাসিনার শাসনামল, তারা কি তাদের দায়িত্বটা পালন করেছিল? আমার হিসেবে তারা অন্তত 50% হলেও দায়িত্ব পালন করেছে। কিভাবে? ২০১৪ সালের সংবাদ আমরা দেখেছি, হেডলাইন করেছে জাল ভোট কলঙ্কিত নির্বাচন। বাংলাদেশের আর কোন পত্রিকা এই জাল ভোট কলঙ্কিত নির্বাচন করার হেডলাইন করেছে? করেনি। প্রথম আলোর মন্ত্রণালয় সম্পর্কিত দুর্নীতির যেসব অনুসন্ধান একের পর এক বম্ব ব্লাস্ট করেছে, সেগুলো তো কিছুটা হলেও আওয়ামী লীগ সরকারকে প্রশ্নের মধ্যে রেখেছে। ডেইলি স্টারের যে শেখ পরিবারের সহায়তায় কিভাবে টাকা লুণ্ঠন করছে সালাম গোষ্ঠী, এই সংবাদ ডেইলি স্টার ছাড়া তো বাংলাদেশের আর কেউ সাহস করে না আওয়ামী লীগের আমলে। এই কারণে শেখ হাসিনাকে আমরা একাধিক দিন দেখেছি সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন প্রথম উপদেষ্টা জনগণের শত্রু। এমনকি না, সজীবজের জয় তিনি সরাসরি এই পত্রিকাকে ঘেরাও করার জন্য তার বাহিনী যুবলীগ ছাত্রলীগ পাঠিয়েছে। প্রথম আলো অফিসে ভাঙচুর করেছে ছাত্রলীগের টোকাইরা। এইসব ঘটনা আমরা জানি। অর্থাৎ যেটা বলা হচ্ছে, এবং তাদের দীর্ঘদিন তাদেরকে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে রাখা হয়েছিল। সুতরাং আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার আমলে ব্যক্তি মাহফুজ আনাম মতিউর রহমান শত শত মামলার জন্য আদালতের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। কি অপরাধ? আমাদের চাল ও মাছ মাংসের স্বাধীনতা লাগবে, এই সংবাদ কেন প্রথম আলো ছাপলো মানিকগঞ্জের সাংবাদিকের তরফ দিয়ে? সেজন্য তাকে শত শত মানহানির মামলা তাকে ঘুরতে হয়েছে। সুতরাং আপনারা যদি এক নিমিষেই বলে ফেলেন যে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের শত্রু, তারা হাসিনা সহযোগী ছিল, দিল্লির পার্ট হিসেবে কাজ করেছে, সরি টু সে, আই এম নট বাইং দ্যাট। আমি জার্নালিস্ট, আমি প্রফেশনাল জার্নালিজম করে আছি বছরের পর বছর। আমার ডেইলি স্টার নিয়ে ক্ষোভ থাকতে পারে, প্রথম আলো নিয়ে ক্ষোভ থাকতে পারে, তারা জঙ্গিবাদ চাপিয়ে রিপোর্ট করেছে, তারেক রহমান বিএনপি নিয়ে নানান অসত্য রিপোর্ট করেছে, ইয়েস, হতে পারে সবকিছু। কিন্তু তাদের সীমাবদ্ধতাও সাংবাদিক হিসেবে যদি আমি না দেখি, তাহলে তো সত্যের অপপ্রলাপ হবে, তাই না? প্রথম আলো ডেইলি স্টার একমাত্র পত্রিকা জায়গা যেখানে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি যে তারা এটা বলেছে, এবং স্বৈরশাসন বলুন আর ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলুন, তারাই বাংলাদেশের ২টি সংবাদপত্র যারা দীর্ঘমেয়াদে টিকে আছে, মানুষের কথা বলছে। হ্যাঁ, আমরা যেভাবে বলতে চাই সেভাবে তারা হয়তো বলে না, কিন্তু সময়ের কথাটা সময়ে যে তারা বলছে, এখন সেটা আমরা নিব না ফেলে দিব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবেই একটি ঘৃণার চাষাবাদ তৈরি করা হয়েছে। ফ্যাসিবাদে যারা বিশ্বাস করে, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যারা বিশ্বাস করে, ভিন্নমতকে দমনে যারা বিশ্বাস করে, তারা ফ্যাসিজমের জুতাটার সবচেয়ে বড় অস্ত্র কি? তুমি যদি কাউকে মারতে চাও, তাকে একটা ব্যাড নাম দাও, খারাপ নাম দাও, তাকে মারো। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, জামাত শিবিরকে একটা ব্যাড নাম দিয়েছিল, যুদ্ধ অপরাধী, রাজাকার, মারো, হালাল। হিটলার ফ্যাসিস্ট ছিল, ইহুদিদেরকে একটা ব্যাড নাম দিয়েছিল, এরা উইচ, এরা শত্রু, এদেরকে মারো। আপনি পত্রিকা মারার জন্য ভারতের দালাল, এটি একটি ব্যাড নেম, আপনি দিয়ে তাদের উপরে হামলা জাস্টিফাই করতে পারেন, তাদের বক্তব্যকে ফেলে দিতে পারেন, আপ টু ইউ। কিন্তু আমার কথা হচ্ছে, যখন আপনার সবচেয়ে কাছের বন্ধুটি, যারা শেখ হাসিনা ১৭ বছরের শাসনামলে আপনাদের সাথে ছিল, তারা এখন আপনার ঘাড়ের কাছে এসে অজগর সাপ হয়ে, বিষাক্ত বিষাদার সাপ হয়ে শ্বাস ফেলছে আপনাকে পিষে মেরে ফেলার জন্য, আপনার শত্রু বনে গিয়েছে, আপনার দাবির পক্ষে জনসমর্থন আদায় করার জন্য মাঠে কেউ কথা বলছে না,
ইউনূসের শাসনামল এককেন্দ্রিক, একরোখা, আরেকটি অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকারের বিপক্ষে আপনার সহযোগীদের কেউ কথা বলছে না। তো যারা কথা বলছে তাদেরকে আপনি সহযোগী হিসেবে, শক্তি হিসেবে নিবেন কিনা? এটা আপনাদের বিবেচনার বিষয়। যদি নিতে চান তাহলে অতীতের কার কি ভূমিকা ছিল না ছিল এই হিসাব নিকাশ নিশ্চয়ই আরো অনেক পরে করা যাবে। কিন্তু আপাতত গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, সেই সংবাদপত্র কি বলছে, কি ন্যারেটিভ উৎপাদন করছে সংবাদপত্রের মালিকরা কিংবা সংবাদপত্রের সম্পাদকরা, সেটি বিবেচ্য বিষয় রাষ্ট্র পরিচালনার জন্য। ভাবনা রিলোডেডে আমি একটু সম্প্রসারণ করার চেষ্টা করলাম মাহফুজা আনাম ডেইলি স্টারের সম্পাদকের ভাবনা। আশা করি আমার এই পর্যালোচনা থেকে আপনাদের যা নেওয়ার আপনারা নিয়েছেন। কিন্তু আপনাদের যা দেওয়ার, অর্থাৎ আপনাদের যদি ভিন্ন মত থাকে আমাকে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।